পৌলমীর বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়ার ভালোই আয়োজন করা হয়। বিশেষ করে তাদের বিয়েতে মাটন বিরিয়ানি এবং মাটন কারির স্বাদের কোনো তুলনা হয় না। সবাই অনেক বেশি করে মাটন বিরিয়ানি এবং মাটন কারি খেয়ে নেয়। বিশেষ করে রাহুলের বাড়ির লোকেরা এত ভালো মাটন কারি আগে কখনো খায়নি। তাই যখন রাহুল এবং পৌলমীর বিয়ে হয় তখন রাহুলের মা চাঁদনী দেবী শুধুমাত্র মাটন কারি খেতেই ব্যস্ত থাকে। মা, ওইদিকে দাদার বিয়ে হচ্ছে আর তুমি এখানে মাটন খেতে ব্যস্ত? তোমাকে সবাই ডাকাডাকি করছে, চলো তাড়াতাড়ি। এখনো কেউ খেতে পারলো না আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা খেয়েই যাচ্ছ। বৌদির বাপের বাড়ির লোকেরা কি ভাববে বলো তো? এই চুপ কর তো, বেশি বড় বড় কথা বলিস না। একবার মাটন কারিটা খেয়ে দেখ, দারুণ টেস্টি হয়েছে। সত্যি বিয়ে বাড়ির মাটন কারির স্বাদ একদম আলাদা হয়। যেমন নরম তুলতুলে তুলোর মতো মাংস, তেমন ঝোলের স্বাদ একেবারে অনবদ্য। বাড়িতে এত ভালোভাবে মাটন রান্না করি তবুও কখনো এত ভালো হয় না। চাঁদনী দেবী এই কথা বললে চন্দনাও নিজের লোভ সামলাতে পারে না। সে তার মায়ের পাল্লায় পড়ে বেশি বেশি করে মাটন বিরিয়ানি এবং তার সাথে মাটন কারি খেতে শুরু করে। মাটন কারি থেকে গরম গরম ধোঁয়া ওঠে, এমনকি আঙুল দিয়ে টিপলে নরম মাংস পুরো গলে যায়। সত্যি মা, তুমি একদম ঠিকই বলেছ। ভাগ্যিস এখন আমি আর তুমি বেশি বেশি করে মাটন কারি খেয়ে নিচ্ছি, না হলে একটু পরেই তো খাওয়ার জায়গায় অনেক ভিড় হয়ে যাবে। তখন আমরা ভালো করে আর মাটন কারি খেতে পারবো না। অন্যদিকে দেখতে দেখতে পৌলমী এবং রাহুলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর পৌলমী যখন শ্বশুর বাড়িতে যায় তখনও তার শ্বশুর বাড়ির লোকেরা বিয়ে বাড়ির মাটন কারির স্বাদ ভুলতে পারে না। পৌলমীর গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করার পর পৌলমীর শাশুড়িমা এবং ননদ তার ঘরে যায়। কি ব্যাপার বৌমা, তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য কিছু পাঠায়নি? আমি ভাবলাম তুমি আমাদের জন্য হয়তো অনেক কিছু নিয়ে আসবে, কিন্তু তুমি তো কিছুই নিয়ে আসলে না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কারণ আমার মা আপনাদের জন্য ভালো ভালো উপহার গহনা সবকিছুই তো পাঠিয়েছে। তাছাড়া আমি আর কি নিয়ে আসতে পারি মা? এই যে বড় বড় দুটো সুটকেস নিয়ে এসেছি, এর মধ্যে আপনাদের জন্য উপহার আছে। আপনাদের যা পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারেন। আরে ধ্যাত, তুমি তো দেখছি কিছুই বুঝতে পারো না। আমাদের টাকা পয়সার অভাব নেই, আমাদের গহনা আর উপহার দিয়ে কি হবে? ওইসব জিনিসের প্রতি আমাদের কোনো লোভ নেই। তাহলে তোমার মা যে বললেন আমি নাকি বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, তোমাদের কি লাগবে বলো? আমার বাবার মাকে ফোন করে বললেই ওনারা জিনিসপত্রগুলো পাঠিয়ে দেবে। এই কথা শুনে চাঁদনী দেবী এবং চন্দনা দুজনেই খুবই খুশি হয়। বৌমা, তাহলে তো খুব ভালোই হলো। তুমি তোমার বাবা মাকে ফোন করো আর আমাদের জন্য তোমার বিয়ের মাটন কারি পাঠাতে বলো। তোমার বাবা খাওয়া দাওয়ার বেশ ভালোই আয়োজন করেছিল, নিশ্চয়ই বেশ অনেকটা মাটন কারি বেঁচে গেছে। কারণ আমরা যখন ফিরে আসছিলাম তখনও দেখছিলাম মাটন কারি থেকে গরম গরম ধোঁয়া উঠছিল। তাই তোমার মা যদি বাসি মাটন কারি ফ্রিজে তুলে রেখে দেয়, তুমি আমাদের জন্য সেটা আনিয়ে নাও। এমন কথা শুনে পৌলমী একেবারে অবাক হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু মা, আই এম সরি, আমার বিয়ের পর অনেকটা মাটন কারি বেঁচে ছিল ঠিকই, কিন্তু এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাই সব মাটন কারি নষ্ট হয়ে গেছে। তবে আপনারা একদম চিন্তা করবেন না, আমি যখন প্রথম রান্না করব আপনাদের জন্য তখন একেবারে বিয়ে বাড়ির স্টাইলেই মাটন কারি রান্না করব। এ কথা শুনে চাঁদনী দেবী এবং তার মেয়ে দুজনেই খুবই খুশি হয়। কয়েকদিন পর পৌলমী এবং রাহুলের রিসেপশনেও মাটন কারি রান্না করা হয়। রিসেপশনের দিনেও তারা সবাই মিলে বেশি বেশি করে মাটন কারি খেয়ে নেয়। পরের দিন পৌলমী যখন প্রথমবারের মতো রান্না করতে যায় তখন, বৌদি, মা আজকে তোমাকে রান্না করতে বারণ করেছে, কারণ রিসেপশনের অনেকটা মাটন কারি বেঁচে গেছে। মা ভালো করে ফ্রিজে তুলে রেখে দিয়েছিল, আজকে ওটাই গরম করে খাওয়া হবে। এই শুনে পৌলমী খুবই খুশি হয়। দুপুর হতে না হতেই বিয়ে বাড়ির স্টাইল মাটন কারি গরম করা হয়। পৌলমী এবং তার শ্বশুর বাড়ির লোকেরা একসাথে বসে মাটন কারি এবং ভাত খেয়ে নেয়। কিন্তু সেদিন অনেক বেশি পরিমাণে মাটন কারি খাওয়ার ফলে সন্ধ্যাবেলা থেকে পৌলমীর পেটে ভীষণই গ্যাসের সৃষ্টি হয়, তাই সে ঘরের মধ্যে চলাফেরা করে। আমিও দেখছি কম লোভী নই, শ্বশুর বাড়ির পাল্লাই পড়ে বেশি বেশি করে বাসি মাটন কারি খেয়ে নিয়েছি। এখন আমার পেট একদম ভারী হয়ে গেছে, তার উপর আবার দুধের পায়েস খেয়ে বদহজম হয়েছে। এখন বেশ কিছুদিন আমি শুধুমাত্র ডাল ভাত খেয়ে কাটাবো, না হলে আমার শরীর ঠিক হবে না। পরের দিন দুপুরবেলা পৌলমী গরম গরম ডাল ভাত এবং আলু ভাজা রান্না করে।
এ কি বৌমা, তুমি শুধুমাত্র ডাল ভাত আর আলু ভাজা রান্না করেছো কেন? তুমি যে বললে বিয়ের পর তুমি যখন প্রথম রান্না করবে তখন তুমি আমাদের জন্য বিয়ে বাড়ি স্টাইলে মাটন কারি রান্না করবে, তাহলে কি হলো? এই তো কিছুদিন ধরে পর পর মাটন কারি খেলেন, এখনো আপনার মাটন কারি খেতে ইচ্ছে হচ্ছে? এত মাটন খেলে বুকে চর্বি জমে যাবে, তখন মুশকিল হবে। কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য মাটন কম খাওয়া উচিত। তুমি বেশি জ্ঞান দিও না, তুমি তোমার কথার খেলাপ করেছো। আমাদের এরকম ডাল ভাত আলু ভাজা খেতে বয়েই গেছে। এই বলে চন্দনা দেবী এবং তার মেয়ে দুজনে রান্নাঘরে চলে যায়। তারা ফ্রিজ থেকে প্রায় 3 কেজি মাটন বার করে। ইউটিউব খুলে তারা বিয়েবাড়ি স্টাইলে মাটন কারি রান্নার রেসিপি দেখে নেয়। এভাবেই তারা মা এবং মেয়ে দুজনে মিলে বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি রান্না করে ফেলে, আর গোটা বাড়ি মাটনের গন্ধে ভেসে ওঠে। বাড়ির ছেলেরাও বিয়েবাড়ির মতো মাটন কারি খেতে খুব পছন্দ করে। এভাবে সেদিন দুপুর বেলাতেও তারা ভাত এবং মাটন কারি খায়, কিন্তু পৌলমীর বিষয়টা মোটেই পছন্দ হয় না। আমার এত রিচ মাটন কারি খাওয়ার কোনো দরকার নেই, আমি সাধারণ ডাল ভাত আলু ভাজাই খাবো। দেখতে দেখতে এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা পৌলমী এবং রাহুল ডিনার করতে যাবে, এমন সময় চন্দনা একটা বিয়ে বাড়ি থেকে ফিরে আসে। কি রে চন্দনা, তোর বান্ধবীর বিয়ে কেমন হলো? এত তাড়াতাড়ি চলে এলি কেন? ভালো করে মজা করতে পারিসনি তাই না? হ্যাঁ দাদা, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে মন খুলে মজা করেছি, কিন্তু তুই আর বৌদি এখন কোথায় যাচ্ছিস? কারণ আমার বান্ধবী তোদের জন্য প্যাকেট ভর্তি ভর্তি খাবার পাঠিয়েছে। এই দেখ, আমি কতগুলো খাবারের প্যাকেট নিয়ে এসেছি। ও তাই নাকি? তাহলে তো বাইরে গিয়ে ডিনার করার কোনো প্রশ্নই আসে না। কেননা বেকার বেকার টাকা নষ্ট কেন করবো? বিয়ে বাড়ির খাবার ছেড়ে কেউ বাইরের রেস্টুরেন্টে খেতে যায় নাকি? এই বলে রাহুল তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে বসে পড়ে। এমন সময় সেখানে তাদের মা চাঁদনি দেবীও চলে আসে, আর তারা বিয়ে বাড়ির খাবারের প্যাকেট খুলে দেখে সেখানে নরম তুলতুলে মাটন কারি ভর্তি করে দেওয়া হয়েছে, যা দেখে তারা নিজেদের লোভ সামলাতে পারে না। কতদিন পর ঠিক করেছিলাম আজকে তুমি আর আমি বাইরে গিয়ে ডিনার করব, আর তুমি এখনই বিয়ে বাড়ির মাটন খেতে বসে পড়লে। সত্যি তোমাকে যে কি বলবো আমি জানি না। আরে রাগ করছো কেন? আমার বোন অত দূর থেকে মাটন কারি বয়ে নিয়ে এসেছে, না খেলে হয় বলো? যাও তুমিও শাড়ি চেঞ্জ করে আসো, তারপর একসাথে বসে মাটন কারি খাবো। আমি মাটন কারি খাবো না, কারণ তোমাদের বাড়িতে আসার পর মাটনের গন্ধে আমার গা গুলিয়ে আসছে। আমি নুডলস রান্না করে খেয়ে নেব। পৌলমী এই বলে রান্নাঘরে চলে যায়। সেই ইন্ডাকশন ওভেনে গরম গরম নুডলস তৈরি করে খেয়ে নেয়, কিন্তু তার রাগ কিছুতেই কমতে চায় না। অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ে বাড়ির মাটন কারি খেতেই ব্যস্ত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। পাড়ায় কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলেই পৌলমীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়ে বাড়িতে খেতে যাবে, কারণ বিয়ে বাড়িতে যাওয়া মানে বিয়ে বাড়ির মাটন কারি খাওয়া। এমনই একদিন তারা সবাই মিলে যখন এক বিয়ে বাড়ি থেকে ফিরে আসে, তখন তাদের কারোরই মন ভালো থাকে না। কত আশা করে মালতীর মেয়ের বিয়েতে খেতে গেলাম, কিন্তু মাটন কারি নেই, এটা হতে পারে? বলে নাকি বিয়ের কি নিয়ম আছে, তাই মাংস করা যাবে না। সেই কারণে বিভিন্ন রকমের মাছের আইটেম করেছে। পাবদা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি। ওসব আবার কেউ খায় নাকি? সব খাবারের কাউন্টারগুলোতে খুঁজলাম, কিন্তু কোথাও মাটন কারি দেখতে পেলাম না। সেই কারণেই চলে এলাম। আপনার বান্ধবী আপনাকে ভালোবেসে নিমন্ত্রণ করেছে, আর আপনি তার মেয়ের বিয়ের খাওয়া নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন। কারণ আপনি যে মাছের আইটেমগুলোর কথা বললেন সেগুলো মাটন কারি থেকে অনেক দামি। আমি তো খুব ভালো খেয়েছি। আরে মা, তুমি মন খারাপ করছো কেন? এই দেখো, আমি তোমার জন্য অনলাইনে বড় রেস্টুরেন্টের বিয়েবাড়ি স্টাইল মাটন কারি অর্ডার করে দিয়েছি। ভালো করেছিস। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে বসে মাটন কারি খাবো। এভাবে সেদিনও তারা রাত্রিবেলা বেশি বেশি করে বিয়েবাড়ি স্টাইল মাটন হান্ডি কারি খেয়ে নেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু তারা কেউই বিয়েবাড়ি স্টাইল মাটন কারি খাওয়া ছাড়তে পারে না। একদিন পৌলমীর বাপের বাড়ির তরফ থেকে তার শ্বশুর বাড়ির লোকেদের নিমন্ত্রণ করা হয়। আপনারা মাটন খেতে এত পছন্দ করেন, তাই আমার মা আজকে আপনাদের জন্য মাটন কারি রান্না করছে, তাড়াতাড়ি চলুন। বৌমার মুখে এমন কথা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না। তারা তখনই পৌলমীর বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দুপুরবেলা যখন তারা একসাথে খাবার খেতে বসে, তখন পৌলমীর মা তাদেরকে গরম গরম মাটন কারি পরিবেশন করে। পৌলমীর মায়ের হাতের রান্নায় এতই স্বাদ যে তারা একেবারে চেটে পুটে মাটন কারি খেয়ে ফেলে।
সত্যি দিদি, আপনি খুব ভালো রান্না করেছেন। আপনার মেয়েকে কতবার বলেছি একটু বিয়ে বাড়ির স্টাইলে মাটন কারি রান্না করে খাওয়াতে, কিন্তু আমাদের কথা শোনেই না। তবে আপনার হাতের মাটন কারি একেবারেই অসাধারণ। না না, আপনারা ভুল ভাবছেন। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে মাছ মাংস রান্না করা হয় না। আমি আপনাদের জন্য বিয়ে বাড়ির স্টাইলে এঁচোড় কারি, পনির কারি আর কোপ্তা মালাইকারি রান্না করেছি। এমন কথা শুনে পৌলমীর শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়, কারণ তাদের ধারণা ছিল বিয়ে বাড়ির মাটন কারি ছাড়া অন্য কোনো রান্নাই কোনো স্বাদ হতে পারে না। কিন্তু আজকে তাদের সেই ধারণা ভেঙে যায়। তারা এত রকমের ভালো ভালো খাবার খায়, কিন্তু তারা কিছু বুঝতেই পারে না। আমি তো ইচ্ছে করেই বলেছিলাম যে আমার মা বিয়ে বাড়ির মাটন কারি রান্না করছে, কিন্তু আপনারা দেখলেন নিরামিষ খাবারের স্বাদ কত ভালো হয়। তাই এবার থেকে আপনাদেরকে আর প্রত্যেকদিন বিয়ে বাড়ি স্টাইল মাটন কারি খেতে হবে না। আমি আমার মায়ের কাছ থেকে নিরামিষ বিভিন্ন রকমের আইটেম শিখে নিয়েছি। এবার থেকে আমি আপনাদের প্রত্যেকদিন আলাদা আলাদা খাবার রান্না করে খাওয়াবো। এই কথা শুনে পৌলমীর শ্বশুরবাড়ির লোকেরা আর কিছু বলতে পারে না, কারণ সত্যিই খাবারগুলো খুবই সুস্বাদু। তারা বিয়েবাড়ির মাটন কারির নাম গন্ধ একেবারে ভুলে যায়। সেদিনের পর থেকে তারা প্রত্যেকদিন বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করে খায়। এমনকি পৌলমীও প্রত্যেকদিন বিয়েবাড়ির মাটন কারি খাওয়ার হাত থেকে নিস্তার পায়। কমলা দেবী তার 5 বৌমাকে নিয়ে একটা বিয়ে বাড়িতে গিয়েছিল। চলো আগে নতুন বউকে দেখে আসি আর উপহারটা দিয়ে আসি, তারপর অন্য কিছু হবে। না না, এসব পরে করবেন। আগে যেই জন্য এসেছি সেটা করি, চলুন। আগে পেট ভরে ভালো মন্দ খাই, তারপর অন্য কিছু। এই চল সবাই, আগে আমরা খাবো। আয় আয়। তারা সবাই প্যান্ডেলের মধ্যে ঢুকে দেখে ব্যাচ একেবারে ফুল, একটাও সিট ফাঁকা নেই। তারা সবাই একটা টেবিলের সামনে এসে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই সেই টেবিলের লোকজন উঠে চলে যায়। এ কি গো, এরা না খেয়ে উঠে চলে গেল যে? সবে তো বসেছিল, খাবার একটুও খায়নি। রান্না ভালো হয়নি নাকি? বাকিরা তো খাচ্ছে। মা, আপনি না বড্ড ভাবেন। ফাঁকা হয়েছে, এবার বসে পড়ুন, না হলে অন্য কেউ এসে বসে পড়বে। বসুন বসুন, এই তোরাও বসে পড়। সবাই এক এক করে খেতে বসে পড়ে। কি বাজে গন্ধ! ইছি, এত গন্ধ কিসের? জঘন্য বিচ্ছিরি গন্ধ। থু। এই চুপ কর। আমি বুদ্ধি করে এই গন্ধ সৃষ্টি করেছি বলেই তো সবাই উঠে চলে গেল, আর আমরা বসার সিটগুলো পেলাম। ইস, তুমিও না দিদি, যেখানে সেখানে শুধু পাদ মারো। শোনো, এখন আমরা সবাই খাবো, তুমি পাদ মারবে না বলে দিলাম, না হলে খেতেই পারবো না আমরা। আচ্ছা নে নে, আর পাদ মারবো না, এখন খেয়ে নে খেয়ে নে। সবাই মজা করে খেতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরই মোহনা বলে ওঠে, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পক্ষে আর এই দুর্গন্ধহীন সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। মোহনার কথা কেউ বুঝে উঠতে পারার আগেই মোহনা সজোরে শব্দ করে তীব্র গন্ধময় একটা পাদ মারে। মোহনার 4 জায়েরা তার দিকে বড় বড় চোখ করে তাকালে সে সেখান থেকে উঠে চলে যায়। তার পাদের গন্ধ এতটাই বাজে ছিল যে তারা কেউ সেখানে এক মুহূর্ত বসে থাকতে পারেনি। সবাই এক এক করে খাবার না খেয়ে উঠে চলে যায়, শুধুমাত্র কমলা দেবীকে ছাড়া। মোহনার 4 জা তার কুকর্মের কথা বুঝতে পারলেও কমলা দেবী কিছুই বুঝতে পারছিল না। এই তোরা মাকে কিছু বলিস না, মা জানলে অনেক বকবে। সবাই বিয়ে বাড়ি থেকে না খেয়ে বাড়ি চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বাড়ির বড় ছেলে রমেশের প্রমোশন হওয়ায় সে বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিল। রমেশরা 5 ভাই একই অফিসে জব করত। সেদিন বাড়িতে অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হয়েছিল। আজকে বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না হয়েছে, আর আজকেই আমার পেট খারাপ করছে। পেটটা বড্ড ব্যথা করছে। আমি আজকে উল্টো পাল্টা কিছু খাবো না বাবা, সাদা ভাত আর আলু সিদ্ধ খাবো। হ্যাঁ, তোমার না খাওয়াই ভালো। খেলে তো বাড়িতে বোম পড়া শুরু হবে, আর তোমার বোমের থেকে জীবন রক্ষার জন্য সবাই পার্টি ছেড়ে পালিয়ে যাবে। যাক, ভালোই হলো, আমরা তোমার ভাগের খাবারও বেশি বেশি করে খেয়ে নেব। হ্যাঁ, সেদিন দিদির পাদের জন্য আমরা বিয়ে বাড়িতে খেতে পারিনি। উপরওয়ালা দিদিকে শাস্তি দিয়েছে। চলো আমরা খেয়ে নিই। মোহনাকে বাদ দিয়ে বাকি 4 জন সেদিন প্রয়োজনের অতিরিক্ত অনেক অনেক বেশি পরিমাণে রিচ খাবার খায়। পার্টি শেষ হয়ে গেলে সমস্ত গেস্ট আত্মীয় স্বজন যে যার বাড়ি চলে যায়।
মোহনার শরীরটা ভালো না থাকায় সে ঘুমাতে চলে যায়। কমলা দেবী এবং তার বাকি 4 বৌমা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে। অনেক বেশি পরিমাণে রিচ খাবার খাওয়ার ফলে পিয়ালির পেট গুড়গুড় করতে শুরু করে আর সে সবার সামনে একটা জোরে পাদ মারে। টিভির সাউন্ড জোরে থাকায় পাদের আওয়াজ না পাওয়া গেলেও সবার নাকেই দুর্গন্ধ আসে। কি বাজে গন্ধ। তোমাদের মধ্যে কেউ পাদ মেরেছো নিশ্চয়। কে পাদ মেরেছো? সত্যি কথা বলো, বলো বলো। আমি পাদ মারিনি মা, আর তাছাড়া আমার নাকে কোনো গন্ধ আসেনি, কারণ আমার সর্দি হয়েছে। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই এবার। তোমরা সিরিয়াল দেখো, আমি কালকে দেখে নেব। এই বলে পিয়ালি ভয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একে একে টিয়া এবং জবাও পাদ মারে। কমলা দেবী কিছু বলার আগেই তারাও এক একটা অজুহাত দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। শেষ পর্যন্ত কমলা দেবী ছোট বৌমা তিতলি একাই বাঁচছিল। সেও নিজের অজান্তেই একটা পাদ মেরে দেয় এবং সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে থাকে। আমি এবার বুঝলাম, এতক্ষণ ধরে তুমি পাদ মারছিলে, তাই তো? ছি, তোমার লজ্জা করে না? কি খেয়েছো তুমি? মরা ইঁদুর নাকি মরা টিকটিকি? মা, কি বলছেন আপনি? আমি কখন পাদ মারলাম? দিদিদের মধ্যে কেউ পাদ মেরেছে নিশ্চয়ই। আমি এসব নোংরা কাজ করি না, বুঝলেন? আমার বাবা মা আমাকে এসব শেখায়নি। এই বলে তিতলিও সেখান থেকে উঠে চলে যায়। হ্যাঁ, কারোর বাবা মা আবার ছেলে মেয়েদের পাদ মারতে শেখায়? আমার 5টা বৌমা, এখানে 4 জন ছিল, আর একজন ছিল না। আমি 4-5 বার বিভিন্ন রকমের আলাদা আলাদা পাদের গন্ধ পেয়েছি। তাহলে সবাই পাদ মেরেছে? না না, তা আবার হয় নাকি? আমার তো সন্দেহ ছোট বৌমার উপরেই। হতে পারে বাকিরা পাদের গন্ধ সহ্য করতে না পেরে উঠে চলে গিয়েছিল। এভাবেই তাদের বাড়িতে মাঝে মধ্যে পাদের গন্ধ পাওয়া যায়, কিন্তু কেউ কখনোই স্বীকার করত না। কমলা দেবী বুঝতেই পারত না যে আসলে কে পাদ মারে। এভাবেই সময় কাটছিল। একদিন 5 বৌমা একটা শপিং মলে যায়। এই যে, আমাদেরকে ভালো ভালো কিছু শাড়ি দেখান তো। শাড়ি একই রকমের দেখাবেন, আসলে আমাদের 5 জনেরই খুব মিল। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো, 5 জনের অনেক মিল আছে। এই দেখুন, এখানে লেটেস্ট ডিজাইনের কিছু নতুন নতুন শাড়ি আছে, এগুলো ট্রাই করতে পারেন, দেখুন। শপিং মলের স্টাফ তাদেরকে নানান রকম শাড়ি দেখাতে থাকে, আর 5 বৌমা এদিকে একে একে লাইন দিয়ে একের পর এক পাদ মারতেই থাকে। কি বাজে গন্ধ। আপনারা কি করছেন বলুন তো? এখানে শাড়ি কিনতে এসেছেন নাকি সবাই পাদ মারার কম্পিটিশন করতে এসেছেন? এই কি বললেন আপনি? বুঝে সুঝে কথা বলুন। পাদ আমরা মারিনি, আপনি মারছেন। লজ্জা করে না, তাই না? আমাদের মতো ভদ্র মহিলাদের সামনে পাদ মারছেন। হ্যাঁ, নির্লজ্জ বেয়াদব লোক একটা। কাস্টমারদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানেন না? শাড়ি দেখাতে বলেছি আর আপনি তো শুরুই হয়ে গেলেন। এনাকে এখানে কে রেখেছে? ইনি তো পাদ মেরে মেরে কাস্টমারদের তাড়িয়েই দেবেন। 5 বৌমা নিজেদের দোষ স্টাফটির ঘাড়ে চাপিয়ে দিয়ে একসঙ্গে চেঁচামেচি করতে থাকে। শপিং মলের মালিক কোনো রকমে 5 জনকে শান্ত করে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। তারা সবাই মিলে নিজেদের মধ্যে হাসি মজা করতে করতে বাড়ি চলে আসে। ওদিকে শপিং মলের মালিক স্টাফের উপর রেগে গিয়ে তাকে কাজ থেকে বের করে দেয়। কি গো, তোমরা তো শাড়ি কিনতে গেলে, কোথায়? একটাও শাড়ি নিয়ে এলে না যে? কি করতে গিয়েছিলে? মা, আমরা তো শাড়ি কিনতে পারিনি, কিন্তু আজকে খুব মজা হয়েছে আমাদের। কেন, কিসের মজা হয়েছে শুনি? তোমাদের তো সবসময় দাঁত কেলানো ছাড়া আর কোনো কাজ নেই। সব সময় নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথা বলো আর হাসাহাসি করো। ব্যাপারটা কি বলো তো? তারা কথা বলছিল, হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। এখন আবার কে এলো? দেখে আসছি আমি। মোহনা দরজা খুলে অবাক হয়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল শপিং মলের সেই স্টাফটি। এ কি, আপনি এখানে কি জন্য এসেছেন? আমি ছাড়বো না আপনাদের, কাউকে ছাড়বো না। আপনাদের পাদের জন্য আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বিরুদ্ধে কেস করব। লোকটি চেঁচানোর আওয়াজ পেয়ে সবাই সেখানে চলে আসে। আরে কি হয়েছে? আপনি আমাদের বাড়ি এসে চেঁচাচ্ছেন কেন? ঝগড়া করে হলো না, আবার বাড়িতে চলে এলেন ঝগড়া করতে? আরে আরে, পাদ মারার কাজটা বন্ধ রেখে কথা বলুন না। 5 বৌমা একে একে ইচ্ছা করে জোরে জোরে পাদ মারে। পাদের গন্ধে সারা বাড়ি ভরে ওঠে। ওরে বাবা রে, আমার চাকরি যাই যাক, আগে এখান থেকে কেটে পড়ি। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যাব পাদের গন্ধে। পালাই বাবা।
এই বলে লোকটি সেখান থেকে ছুটে পালায়। পাঁচ বৌমা হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। আজকাল বাইরের লোকেদেরও এরা পাদ মেরে বিরক্ত করছে, কিন্তু এদের মধ্যে কে পাদ মারে সেটা আমাকে জানতে হবে। কিছু একটা উপায় তো বের করতেই হবে। পরের দিন রাত্রিবেলা কমলা দেবী বলে, আমার না কদিন একা ঘুমাতে খুব ভয় লাগছে। আজকে আমি বড় বৌমার সঙ্গে ঘুমাবো। ভয় কিসের মা? আপনি আমার সঙ্গেই ঘুমাবেন, তাহলে আপনার ছেলে কোথায় ঘুমাবে? আমি মায়ের ঘরে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। আমাকে যেখানেই ঘুমাতে দাও না কেন, একবার ঘুমিয়ে গেলে আমার আর কোনো হুঁশ থাকে না। হ্যাঁ, তোরা ছোটবেলা থেকে 5 ভাই একই রকম। তোদের ঘুম কুম্ভকর্ণের ঘুমের থেকেও গভীর। এই জন্যই তো বাড়িতে এখনো শান্তি আছে। চলো বৌমা, ঘুমিয়ে পড়ি। কমলা দেবী ইচ্ছা করে প্ল্যান করে মোহনার সঙ্গে ঘুমিয়েছিল। সব সময় কে পাদ মারে এটা জানার জন্যই সে এমনটা করেছিল। মাঝরাতে ঘুমের মধ্যে মোহনা জোরে জোরে পাদ মারে। ছি, কি গন্ধ! এই বৌমা, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পাদ মারছো কেন? আরে কোথায় আমি আবার পাদ মারলাম? আমি পাদ মারি না মা, আপনার ওই 4 বৌমা পাদ মারে। আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। আমি স্বপ্ন দেখেছি? আমার কাছে একটা ক্যামেরা থাকলে আমি ভিডিও রেকর্ডিং করে দেখাতাম তোমাকে। সারা রাত পাদের গন্ধে কমলা দেবী কিছুতেই ঘুমাতে পারেনি। পরের দিন সে এক এক করে তার বাকি 4 বৌমার সঙ্গেই ঘুমায়। সে জানতে পেরে যায় যে তার 5 বৌমাই পাদ মারে। দেখেছিস তোরা, তোদের সবকটা বউ হলো পাদ মারা বউ। এমন কপাল আমার, কি বলবো। 5-5টা বৌমাই পাদ মারা বউ জুটেছে। মা, আপনি তো খুব মিথ্যা কথা বলেন। নিচে পাদ মেরে আমাদের উপর দোষ চাপাচ্ছেন। হ্যাঁ মা, আপনি সব সময় পাদ মারেন, আর আমাদেরকে ফাঁসাচ্ছেন কেন? আরে বাবা, পাদ মারামারির গল্প এবার বন্ধ করো তো, আমাদের দেরি হচ্ছে, অফিসে যাব। এভাবেই সময় কাটতে থাকে। একদিন 5 ভাই তাদের কোম্পানিতে তাদের ট্যালেন্টের জন্য অনেক বড় একটা ডিল ফাইনাল করতে সক্ষম হয়েছিল। তাদের কোম্পানির মালিক মিস্টার কালীপদ বাবু ইমপ্রেস হয়ে 5 জনের প্রমোশনের ব্যবস্থা করে। এমনকি 5 ভাইয়ের প্রতি মুগ্ধ হয়ে সে একটা অনেক বড় পার্টির আয়োজন করে এবং 5 ছেলের বউদেরও পার্টিতে ইনভাইট করে। দেখো, তোমাদের নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো গন্ডগোল করবে না বলে দিলাম আগেই। মা বারবার তোমাদের নিয়ে যেতে বারণ করছে, কিন্তু আজকের স্পেশাল গেস্ট হিসেবে আমরা 10 জনই থাকবো, তাই একদম কোনো গন্ডগোল করবে না বলে দিলাম। পার্টিতে যাওয়ার পর পাদ হওয়ার ভয়ে 5 বউ কিছুই খায় না, কিন্তু মিস্টার কালীপদ বাবু 5 বৌমাকে অনেক জোর করলে তারা নিজেদের সামনে রাখতে না পেরে অনেক অনেক খাবার খায়। আমি তোমাদের মিসেসদের কাছে জানতে চাইবো তোমাদের এই সাফল্য দেখে ওনারা কেমন ফিল করছেন, আর আজকের পার্টিটা এনাদের কেমন লাগছে। কালীপদ বাবু তাদের সামনে মাইক নিয়ে এসে কিছু বলতে বলে। 5 বৌমা কিছু বলার আগে একসঙ্গে 5 জনের সজোরে পাদ মারে। পাদের আওয়াজ মাইক ক্যাপচার করে নেওয়ায় অনেক জোরে পাদের শব্দ হয়। সবাই তাদের দেখে খুব হাসাহাসি করে। তারা সবাই খুব অপমানিত হয়। 5 ছেলে রেগে গিয়ে তাদের বউদের বাড়িতে নিয়ে এসে খুব বকাবকি করে। তোমাদের পেটের সমস্যা আছে জানলে আমরা তো ডাক্তারের কাছে নিয়ে যেতাম, নাকি তোমাদের পাদ মারতে অনেক ভালো লাগে, কোনটা? 5 বৌমা তাদের ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত ছিল। পরের দিনকে তাদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। আস্তে আস্তে চিকিৎসার ফলে তাদের পাদ মারা বন্ধ হয়ে যায়। এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।